ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জিরো টু প্রো টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা সিএসএস নিয়ে কীভাবে কাজ করতে হয় সে বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো বরাবর মতো আমরা এখানে আজকেও ফলো করব W3 স্কুলসকে। W3 স্কুলস ফলো করলে আমাদের যে জিনিসটা হবে যে আমাদের এলোপাতারি শেখা হবে না, একদম সিরিয়ালি আমাদের যে জিনিসটার পর যেটা শিখতে হবে সেটাই আমরা শিখতে পারবো এবং কোনো কিছু বাদ যাবে না, এখানে সম্পূর্ণ সব কিছু দেখানো যাবে। আর এই সিএসএস টিউটোরিয়ালটা একটু বড় হবে যেহেতু এখানে অনেক কিছু আমাদের শেখা লাগবে। সব কিছু যদি আমি একটা টিউটোরিয়ালের মধ্যে ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে সবার জন্য শেখা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো যে এখানে অনেকগুলো পার্ট পার্ট করে কাজগুলো করার জন্য যেন সুবিধা হয় এবং কোনো একটা টিউটোরিয়াল বিরক্তিকর না হয়ে যায় দেখার জন্য, যেন বড় না হয়ে যায়। যাক, শুরু করি। আমরা ক্লাস 2 পর্যন্ত HTML দেখিয়েছি মোটামুটি, যেগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট। আমি টিউটোরিয়াল শুরুতে আপনাদের সবাইকে বলেছি যে আমি অপ্রয়োজনীয় জিনিস দেখাবো না। হয়তো বা HTML টিউটোরিয়াল মিনিমাম 50টা করা যেত আমার, কিন্তু আমি জাস্ট 2টা টিউটোরিয়ালের মধ্যে এটাকে শেষ করে দিয়েছি। পরবর্তীতে আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন আসলে আমাদের যা যা প্রয়োজন লাগে তখন আমরা তা শিখে নিব এবং তখন এখন যা দেখলাম তখন যা যা লাগে বাকিগুলা এই 2টার মধ্যেই আসলে ইনক্লুডেড, এর বাইরে কোনো কিছু নাই। যদি টুকটাক থাকে তাহলে সেগুলো আমরা করতে করতেই আসলে অভ্যস্ত হয়ে যাব, এর জন্য আলাদা অনেক বেশি বড় টিউটোরিয়াল করে বাহার ঘাটাঘাটি করার দরকার নেই। যাই হোক, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ক্লাস 3 CSS পার্ট 1। যেহেতু আমরা এটা সিএসএস এর জন্য ক্লাসটা করছি, আমাদের অনেকগুলো ফোল্ডার হবে। আমাদের যেন যখন প্র্যাকটিস করবো আমরা টিউটোরিয়াল দেখে দেখে তখন আমাদের জন্য খেয়াল থাকে যে আমরা আসলে কোন ক্লাসটা কী করেছি, এই জন্য আলাদাভাবে এটাকে একটু আমি রিমাইন্ডার দিয়ে রাখলাম এখানে সিএসএস পার্ট 1 নামে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের যেহেতু এখন সিএসএস নিয়ে কাজ করা লাগবে, তো প্রথমেই আমরা একটা index.html ক্রিয়েট করছি। একটা index.html ক্রিয়েট করার পর আমাদের এখন লাগবে হচ্ছে একটা সিএসএস ফোল্ডার। কেন লাগবে? আচ্ছা, প্রথমে ক্রিয়েট না করি, আমরা একটু পরে দেখাচ্ছি যে কী করতে হয়। তো এখান থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি, এই ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এই যে বেসিক স্ট্রাকচারটা আমরা নিয়ে আসছি, CSS ক্লাস 1 ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি আমাদের প্রজেক্টটাকে। আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় আমরা আগে দেখেছি যে সিএসএস কীভাবে করতে হয়, তো তখন আমরা HTML এর মধ্যে কীভাবে সিএসএস করতে হয় সেই জিনিসটা দেখেছি। এখন হচ্ছে আমরা দেখব এটাকে আলাদাভাবে কীভাবে কী করতে হয়। তো এখানে যদি আমরা এই জায়গাটুকু থেকে দেখি, প্রথমেই হচ্ছে এখানে আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছে বোঝার জন্য যে সিএসএসটা কীভাবে করতে হয়। তো এটাতে এত ডিটেলস নেই, আমরা ডিটেলস পেজে গিয়ে আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলছি। তো সিএসএস এটাও আমাদের পড়ার দরকার নেই। সিএসএস সিনট্যাক্সে যদি যাই এখানে আমরা, তো এখানে হচ্ছে আমরা এখানে ডিসকাশন করা যাবে। যেমন এখানে পি নিল, পি নেওয়ার পরে এখানে সে হচ্ছে ব্র্যাকেট শুরু করলো, শেষ করলো। এখানে দেখেন এই যে কালার, তারপর রেড, টেক্সট এলাইন, সেন্টার। তো লেফটে আমরা যে নামগুলো দিব এটাকে ওরা বলছে হচ্ছে প্রপার্টি, আর রাইটে হচ্ছে ভ্যালু। তো লেফটে আমাদের এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন এখানে আমি ফন্ট সাইজ দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম। নামগুলো যদি অপরিচিত আমরা করতে করতে আসলে তখন দেখাবো। এখানে যেমন হচ্ছে এই প্রপার্টি হিসাবে এখানে দিল হচ্ছে কালার, আর টেক্সট লাইন দিল সেন্টার। তো কালার কি হবে আমাদের সহজ ব্যাপার, কিন্তু এখানে কঠিন কোনো ব্যাপার না। এই যে প্যারাগ্রাফ আমরা একটা পি নিলাম, পিটার মধ্যে আমরা এখানে সিলেক্ট করলাম যে আমার এই পিটার কালারটা হবে রেড আর টেক্সট লাইন হবে সেন্টার। টেক্সট লাইন সেন্টার মানে কি, এই যে আমাদের এই সবগুলো টেক্সটই কিন্তু এখানে লেফট থেকে শুরু হচ্ছে। সচরাচর সবগুলো লেফট থেকে শুরু হয়। যখন এটা এইভাবে সেন্টার হবে, আমি একটু করে দেখাবো আপনাদেরকে, একটু পরে দেখাচ্ছি, তখন টেক্সট লাইন সেন্টার দিলে এটা টেক্সটের সেন্টারে চলে আসবে। আচ্ছা, তারপর সিএসএস সিলেক্টরে যাই। আমরা আগে বলেছিলাম যে আমরা যখন ক্লাস বা ডিভ নিব, তখন কী জন্য নিব, ক্লাস বা হচ্ছে আমার আইডি নিব, তখন ওইটা কী জন্য নিব ওইটা ধরে ধরে হচ্ছে আমি
আমার যে কোনো একটা সেকশনকে ডিজাইন করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখানে প্যারা ওয়ান নামে একটা তারা নিল, এই আইডি নিল। এই আইডির ভিতরে সে বলে দিল যে এখানে এই ডিপটার ভিতরে, এই আইডিটার ভিতরে যা যা থাকবে তা হচ্ছে টেক্সটাইল লাইন সেন্টার হবে আর কালার হবে রেড। এখানে সে দেখালো হচ্ছে আপনার একটা আইডি দিয়ে, আবার সেম জিনিসটাই এখানে কি করলো, একটা ক্লাস দিয়ে দেখিয়ে দিল যে ক্লাস দিয়ে কীভাবে করতে হয়। তারপরে আবার এখানে অন্যভাবে দেখিয়েছে যে আমরা ক্লাস শুধু যে ডিবির ভিতরে নিতে পারবো, ব্যাপারটা এরকম না। এই যে আমরা একটু যদি দেখাই যে এখানে এই যে তাদের অনুসারে আমি করি, এই যে প্যারা ওয়ান, এই যে প্যারা ওয়ান নিলাম, তারপরে এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দিলাম, একটা লিস্ট আইটেম দিলাম, একটু করে করে দেখালে আপনাদের জন্য বেটার হতো। আমি সিএসএসটা শুরু করবো একটু পরে, কারণ এখানে আরেকটা জিনিস বোঝাইতে হবে আপনাদেরকে। এই যে এটা নিলাম, আবার একই জিনিস যদি আমি এভাবে নিই যে ক্লাস ওয়ান, হ্যাঁ, এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নিলাম। এখন এই দুইটাকে যদি আমি সিএসএস করতে চাই, যে এটাকে আমি সিএসএস করতে চাইলে আমাকে সিলেক্ট করতে, সিলেক্টর যেটা বললো আর কি, যে এখানে সিলেক্টর দেখাইলো, সিলেক্টরে আছি আমরা, যে এখানে সিলেক্টর হিসেবে সিলেক্ট করতে হবে প্যারা ওয়ানকে। প্যারা ওয়ানের ভিতরে যা থাকবে তা কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড হবে কি, ফন্ট সাইজ হবে কি, এগুলো এটা দিয়ে এটা ধরে ধরে করা লাগবে আর কি। আর যদি ক্লাস যেহেতু নিয়েছে এখানে ক্লাস ওয়ান নিয়ে তারপর এই যে ক্লাস ওয়ান নিল, তারপর আবার এভাবে করা যায় যে আমরা এখানে শুধু এই যে একটা H1 নিলাম, হ্যাঁ, এর ভিতরে হেডিং নিলাম। আমরা যে শুধু ডিবির ভিতরে ক্লাস নিতে পারবো বা আইডি নিতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু এই যে আমরা যে কোনো একটা এই যে হেডিংটা একটা নিলাম, এটার ভিতরে কিন্তু একটা ক্লাস নিতে পারি আমরা। এই যে তো এটাই হচ্ছে কি হবে তখন সিএসএস লেখার ক্ষেত্রে, এই যে লিখতে হবে H1 ডট হেডিং ওয়ান, এভাবে লিখতে হবে। যেমন ওই এখানে যদি আমরা দেখি কীভাবে লিখেছে, একটা পি নিয়েছে, পি এর সাথে একটা ক্লাস নিয়েছে, এই জন্য পি ডট সেন্টার। আচ্ছা, এই যে দেখিয়ে দিল আমরা এই মাত্র যে জিনিসটা নিলাম যেখানে, সেটা দেখিয়ে দিল। আচ্ছা, যাই তারপরে এইখানে এই যে একটা ভ্যালু দিল, এখানে একটা স্টারের পরে লিখে দিল যে টেক্সটাইল লাইন সেন্টার কালার ব্লু। এটা মিনিং কি, এটা যদি আমি একটা স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করে এই জিনিসটা দিয়ে দিই, তাহলে আমার যা আছে এভরিথিং, আমার যা কোড লিখবো বডির ভিতরে সব কিছুই টেক্সটাইল লাইন সেন্টার হয়ে যাবে, কালার ব্লু হয়ে যাবে। তো এটা একটু পরে দেখতে হবে আমাদেরকে, এখন আপাতত দেখছি না। সিএসএস হাউ টু, এই যে এই জায়গাটায় আসার জন্য ওয়েট করছিলাম। তো সিএসএস তিন ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে ইনলাইন সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, যেভাবে আমরা কাজ করি সবসময় এভাবেই কাজ করতে হবে। তো এখানে সিএসএস নামে আমরা যা কিছু করবো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে করবো, সমস্ত সিএসএস একটা সিএসএস ফোল্ডারে রাখবো। জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবো তখন সমস্ত জাভাস্ক্রিপ্ট একটা জেএস ফোল্ডারের ভিতরে রাখবো। ইমেজ নিয়ে কাজ করলে ইমেজের প্রয়োজন হলে আমরা একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নেব। আচ্ছা, যাই হোক, এখানে এই যে সিএসএস নাম এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো এর ভিতরে আমরা আবার যেহেতু সিএসএস করবো, হ্যাঁ, এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল ছিল ফরম্যাটটা, আর আমার সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে স্টাইল ডট সিএসএস এরকমভাবে লিখতে হবে। তো এখানে স্টাইল ডট সিএসএস এই যে ক্রিয়েট করে নিলাম। এটাকে হচ্ছে কি বলে, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। তো ইন্টারনাল সিএসএস, এই যে এখানে আরেকটু ডিটেলসে যদি যাই, এখন এই যে এই জিনিসটা নিলাম, এক্সটার্নাল সিএসএসটা নিলাম। এখন যদি এখানে আমি এই যে সিএসএস ফোল্ডার থেকে এটা ওপেন করি, এখানে আমি কি নিলাম, প্যারা ওয়ান নিলাম না, এই যে প্যারা ওয়ান নিলাম। কাজ করবে না কিন্তু কোনো সিএসএস এখানে লিখলে, কালার দিলাম রেড, হ্যাঁ। তো এটাকে যদি আমি দেখি কোনো কিছু কাজ করছে, কাজ করে নাই। কেন কাজ করেনি? কাজ না করার কারণ হচ্ছে যে আমরা এই যে সিএসএসটা নিলাম এটাকে কিন্তু এখানে লিঙ্ক করাই নেই, লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্কটা হচ্ছে কোথায় করাবো আমরা, এটা যদি আবার আপনারা একটু দেখেন, এই যে সেখানে বলছে যে হেডের ভিতরে আমাকে লিঙ্ক করাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখব লিঙ্ক, রিলেশনটা কি স্টাইল শিট আর কি, আরইএল যে দিলাম আমরা। তো এখানে আমার সিএসএস এর জন্য এই যে
লিঙ্কটা কি হবে সেটা বসাই। আমরা সিএসএসটা কোথায় রাখলাম, একটা সিএসএস, তারপরে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। এখন কিন্তু লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই জিনিসটা দেখি, এগুলো কিন্তু এই যে আমরা প্যারা 1 নিলাম, প্যারা 1 নেওয়ার পরে বললাম যে প্যারা 1-এর ভিতরে যা থাকবে সব কিছু কালার রেড হয়ে যাবে। ঠিক আছে, কালার কিন্তু রেড হয়ে গেছে। তো অনেক সময় দেখা যাবে যে আপনার লিঙ্ক করেছেন, সিএসএস করেছেন, সবই ঠিক আছে, বাট কি হচ্ছে, আপনার এটা কোনো কাজ করছে না। হ্যাঁ, তো এটা কীভাবে বুঝবেন যে আমার এটা কেন কাজ করছে না? আপনারা কন্ট্রোল ইউতে প্রেস করে আপনি দেখবেন যে এই যে এটা আমি লিঙ্ক করলাম, এখানে ক্লিক করার পর এটা কি দেখাই, দেখবেন কোড দেখাচ্ছে কিনা। এই যে কোড দেখাচ্ছে, মানে ঠিকঠাক আমি লিঙ্ক করাইতে পারছি। তো যদি একটু ভুল হয়, যে নতুন যারা যখন কাজ করে তারা কি করে, এটা একটু তারা সমস্যায় পড়ে এই লিঙ্ক আপগুলো করাইতে। যেমন আমি স্টাইল ডট সিএসএসটাই এখানে জাস্ট দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে দেখি, এই যে স্টাইল ডট সিএসএস দিলাম এবং এখানে কিন্তু আমি লিখলাম আইডির ভিতরে কোড, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, কাজ করছে না। এখন আপনি ভাবছেন যে কী ব্যাপার, আমি তো এখানে স্টাইল ডট সিএসএস নিলাম, লিঙ্ক করাইলাম, কাজ কেন করছে না? আপনার ভুলটা কোথায় হয়েছে? তখন আপনি কি করবেন, দেখবেন যে আপনার যে লিঙ্ক আপটা হয়েছে কিনা ঠিক মতো। এই যে স্টাইল ডট সিএসএস ক্লিক করলেন, তখন কিন্তু আমার কোড দেখাচ্ছিল, কিন্তু এখানে আমাকে বলছে যে এই ফাইলটা নেই। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে বা অন্য কোথাও সরে গেছে। তো বুঝতে হবে যে আপনার লিঙ্কটা করা ঠিক হয় নাই। আপনাকে আবার খেয়াল করতে হবে যে আমার ভুলটা কী হয়েছে। তো ভুল এখানে কী হয়েছে, আমরা আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে এই যে এভাবে নিয়েছিলাম। এখন যদি আমরা এখানে দেখি, এটা কিন্তু কাজ করবে। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেভাবে আমরা সবসময় কাজ করে যাব। হ্যাঁ, তো ইন্টারনাল সিএসএস যে জিনিসটা, এটাকেও আমরা একটু দেখে নিই যে ইন্টারনাল সিএসএসটা কী। তো ইন্টারনালটা একটু ভিতরে যাই, মানে ইন্টারনালটা কীরকম, এই যে এইখানে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সিএসএসটা আমি আলাদা না লিখে আমি এখানেই লিখবো। তো সিএসএস লেখার নিয়ম হচ্ছে স্টাইল শুরু করতে হবে, শেষ করতে হবে, এর ভিতরে হচ্ছে আমি কোডগুলো লিখতে হবে। এখানে যদি আমি এই যে আইডিটা নিয়ে নিই, আচ্ছা এটা মনে হয় একটু ভুল হয়েছে, আমি কখনো অনেকদিন এভাবে করি না কোড, একটু দেখে নিচ্ছি যে হেডের ভিতর স্টাইল শুরু করলো, শেষ করলো, হ্যাঁ এভাবে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে এখানে আইডিটা যদি আমি নেই প্যারা 1, এই যে এটা লিখলাম, ঠিকই আছে আসলে। তো এখানেও যদি আমি লিখি যে কালার ব্লু, এখানে লিখলাম, এখন দেখি যে কালার ব্লু হয় নাকি, হয়েছে কিন্তু। হ্যাঁ, একই কাজ কিন্তু করছে আমার। কিন্তু ইন্টারনাল সিএসএস করলে যে সমস্যাটা হয় যে আমাদের কিন্তু অনেক সিএসএস হবে, মানে 10-20 হাজার বা আরও বেশি সিএসএস আমাদের হবে একটা ডিজাইন বানানোর জন্য। তো এই ক্ষেত্রে আমি যদি 10-20 হাজার কোড ইন্টারনালি এখানে লিখি, তাহলে আমার এইচটিএমএলটা ক্লিন হবে না। এখানে হিজিবিজি হয়ে যাবে দেখতে, ইউজার ফ্রেন্ডলি হবে না জিনিসটা, একদম স্ট্যান্ডার্ড কোড হবে না। আসলে নিচেই দিয়ে বলা যায় ছোট ছোট কাজের ক্ষেত্রে, বিভিন্ন প্লাগইনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে এই জিনিসটা। যে এই জন্য জাস্ট জেনে রাখলাম যে ইন্টারনাল সিএসএসটা আমরা কীভাবে করতে হয়। আমাদের স্টাইল শুরু করব, শেষ করব, মাঝখানে যা যা প্রয়োজন সব কিছু লিখবে একের পর এক। আচ্ছা, এই জিনিসটা গেল। যাওয়ার পরে তারপর আরেকটা সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস কিন্তু অলরেডি আমরা আগে দেখিয়েছি আপনাদেরকে। ইনলাইন সিএসএস হচ্ছে যে এখানেই মানে এইচটিএমএল কোডের ভিতরে আমি সিএসএসটা লিখে ফেলবো। এখানে সেম জিনিস, জাস্ট স্টাইল লিখবো, এখানে কালার লিখবো, কালার লেখার পরে এখানে লিখলাম মনে করেন যে ব্রাউন। এখন কিন্তু সবগুলা ব্রাউন হবে না, কারণ কি আমি শুধুমাত্র এই স্টাইলটা কোথায় লিখলাম, পি এর মধ্যে, শুধু পিটা ব্রাউন হবে। এর আগে কিন্তু পুরোটা হয়েছিল, কারণ আমি এই যে পুরো ডিপটা সিলেক্ট করেছিলাম, কিন্তু এখন শুধু পি সিলেক্ট করা, এই জন্য যে পিটা ব্রাউন হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। সিএসএস কমেন্টস, এইচটিএমএলে যেমন আমাদেরকে কমেন্টস করে করে সুন্দর করে কোডগুলো করা লাগে, সিএসএসে সেম জিনিসই করতে হয় আমাদেরকে। যেহেতু অনেক কোড হবে, এইচটিএমএল অনেক কোড হবে, সিএসএস অনেক কোড হবে, আমাদেরকে কমেন্টস করে করেই জিনিসগুলোকে সাজাইতে হবে, যেন আমরা দেখলে বুঝতে পারি যে কোন সিএসএসটা কিসের জন্য লিখেছি। যাক, এখানে আমরা ইনলাইন সিএসএস বা করব না, ইন্টারনাল সিএসএসও করব না, আমরা এক্সটার্নাল সিএসএসই করব। তো এখানে আমি প্রথমে মনে করেন যে কমেন্টস করব কীভাবে, এই যে এটা একটু ডিফারেন্টভাবে করতে হয় আর কি। ওইটা শুরু করেছিলাম কীভাবে, এই যে এরকম, এইচটিএমএল এর ক্ষেত্রে আর কি।
এইচটিএমএল এর ক্ষেত্রে এই যে এখানে লিখতাম যে মাঝখানে যে স্টার্ট ব্যানার, হ্যাঁ। আর এটা হচ্ছে এখানে আমাদেরকে নিতে হবে একটু ভিন্নভাবে, এখানে দুইটা ডিভাইডার দিব, এই যে এখানে মাঝখানে লিখতে হবে এই যে ব্যানার স্টাইল 1 কিভাবে, হ্যাঁ। এভাবে সিলেক্ট করবো আমরা, মানে কমেন্টস করবো আর কি। ইচ্ছা করলে এটাকে আরও সুন্দরভাবে সাজানো যায়, এটা আমরা যখন লাইভ প্রজেক্ট করব আরও সুন্দরভাবে কীভাবে সাজানো যায় এটা আপনাদেরকে দেখাবো। বাট নিয়ম হচ্ছে এভাবেই করতে হবে, আপনার এই দুইটা জিনিস লাগবেই, এরপরে ভিতরে যা খুশি তা করেন। তখন এই জিনিসটা কী হবে, মানে আমাকে জাস্ট একটা কমেন্টস হিসেবে কাজ করবে, এটার কোনো আউটপুট আমরা দেখতে পাবো না। বাট আমরা আমাদের কোডগুলোকে সহজভাবে পড়ার জন্য এই জিনিসটা লাগবে। কমেন্টস দিল তখন ইররে যায়, যে মানে একটা কোড ইরর সিএসএস যখন লিখবো আমরা, এখানে কিছু নিয়মকানুন আছে। আমি যখন এখানে যদি আবার যাই, হ্যাঁ, এটার জন্য কাজ করলাম না, আমরা ক্লাসের জন্য কাজ করি। তো এখানে যদি আমি যাই, যে লিখলাম যে ক্লাস 1, এই যে এখন লিঙ্ক আপ করার কারণে আপনারা দেখবেন যে আমাকে কিন্তু এখানে যে ক্লাস 1 লেখার আগে সে আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা লেখা শুরু করি, যে কি লিখবো। আমি এখানে ফন্ট স্টাইল দিলাম, ফন্ট স্টাইল দিলাম ইটালিক। যে ফন্ট স্টাইল ইটালিক কি, এটা আপনাদেরকে এইচটিএমএল এর সময় আমি দেখিয়েছিলাম যে একটু বাঁকা হবে ফন্টটা। তারপরে আমি এখানে লিখলাম হচ্ছে কালার রেড। এখন যদি আমরা এটাকে দেখি, আচ্ছা এই যে আমরা এই সিএসএসটা কাজ করছে না, কারণ আমরা লিঙ্ক আপটা কেটে ফেলছিলাম। আবার লিঙ্ক করাই, এই যে সিএসএস ফোল্ডারের ভিতর style.css, এই যে আমাদের ইটালিক হলো এবং এই রেড হলো কালারটা। তো এই যে আমরা এরর দেখতে যাচ্ছিলাম যে এররটা কীরকম হয় আমাদের যখন সিএসএসগুলো লিখবো, হ্যাঁ। এখানে তো একটা ক্লাসকে আমরা টার্গেট করলাম, এর ভিতরে আমরা অনেক কিছু লিখতে হবে। তো এই যে সেমিকোলন যদি আমরা না দিই, সেমিকোলন যদি ব্যবহার না করি, তাহলে এখানে একটা এরর হয়ে যাবে। আপনি দেখবেন যে এখন কিন্তু এই স্টাইলের সিএসএসটা আমাকে স্বাভাবিক দেখাচ্ছে সাদা, হ্যাঁ। তো এটা যখন আমি কেটে দিব, এই যে এটা কিন্তু রেড একটা মানে সিগন্যাল হয়ে গেল যে এটা কোনো কিছু একটা ঝামেলা আছে, এই জন্য এটা হচ্ছে না। তার মানে হচ্ছে এই যে এখানে এই জিনিসটা দেখালো যে সিএসএস এরর যে এরকম থাকে, যে আমার এখানে কোলন দেওয়া হয়নি, সেমিকোলন দেওয়া হয়নি, যার কারণে এই যে এটা একটা এরর। যাই হোক, এটা হচ্ছে আমাকে এই সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি একদম শেষ প্রপার্টি, যেটা একদম শেষে সবার শেষে, এর নিচে আমি আর কোনো কিছু লিখবো না, এক্ষেত্রে যদি আমি এখানে সেমিকোলন না দিই কোনো সমস্যা হবে না। বাট এরপরে যদি আমরা কোনো কিছু লিখি, অবশ্যই আমাকে আগেরটাতে সেমিকোলন দিয়ে নিতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখলাম, দেখার পরে এখন আমাকে কি করতে হবে, সিএসএস কালার, এগুলো আগে দেখাইছি আপনাদেরকে। এইখানে যে জিনিসটা করলাম, মানে কালার একই জিনিস আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, শুধু কালার মানে হচ্ছে আমার এই ফন্টের কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ। আরেকটা জিনিস দেখে নেন, শুধু কালার মানে কি, এই ফন্টের কালারটা চেঞ্জ হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অন্য জিনিস। যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখি, হ্যাঁ, ব্ল্যাক লিখি, তাহলে কিন্তু আমার এই পুরা পিটার আপনার ব্যাকগ্রাউন্ডটার কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো শুধু কালার মানে হচ্ছে আমার ফন্টের কালারটা চেঞ্জ হলো, আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এর যে এই যে এখানে যে আমি পিটা লিখলাম পুরা পি এর মধ্যে, এটা মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমি যদি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লিখি, তাও কিন্তু একই কাজ করবে। শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম, তো শুধু ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্য কি আমি একটু বলি। আমরা ব্যাকগ্রাউন্ডের অনেক সময় ইমেজ নেওয়া লাগে, তো যখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেই, সিএসএস ইমেজও নেওয়া যায়, এটাও একটু পরে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন নিব, তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে ওই ইমেজ ফোল্ডারটা এখানে ইউআরএল দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমরা কোন ইমেজটা আনবো এখানে পাথ হিসেবে দেখে দিব। যেমন আমি যদি এরকম করি যে আইএমজি ফোল্ডারের ভিতরে main.jpg, এরকমভাবে দেখে দিব আর কি।
তো আমার যদি এরকম কখনো হয় যে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা জিনিস লাগবে আর ইউআরএল হিসেবে আরেকটা জিনিস লাগবে, এই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজ দেখাবো আর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালার দেখাবো। আর নর্মালি যদি শুধু আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখি তো সে অটো ডিটেক্ট করে নিবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে সে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে মেনে নিবে। আর যদি শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজ দিয়ে দেই সে ব্যাকগ্রাউন্ডকে ইমেজ হিসেবে দিবে। আর শুধু ব্যাকগ্রাউন্ডে আমি যদি এখানে ইমেজ দিই আবার একইভাবে যদি ব্যাকগ্রাউন্ড লিখে এখানে রেড দিই, হ্যাঁ, এক্ষেত্রে কিসের প্রায়োরিটি পাবে? একই জিনিস কিন্তু লিখলাম, এটা কিন্তু কোনো এরর না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার প্রায়োরিটি পাবে হচ্ছে ইমেজটা, ইমেজটাকে সে সিলেক্ট করে নেবে, কালারটা দেখাবে না। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি আলাদা করে নিব যে ইমেজ দরকার হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কালার দরকার হলে ব্যাকগ্রাউন্ড কালার কালার এভাবে নিয়ে নিব আর কি। আচ্ছা, তারপরে সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই যে মাত্র যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যায়। এখন আমরা একটা ইমেজ নিব, ইমেজের জন্য আমরা বললাম যে ফ্রি পিকে যাব। এখানে আমি কর্পোরেট লিখলাম, লাইসেন্স থেকে ফ্রিগুলাই নিব আমরা। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ, এই ইমেজটা নিয়ে নিই, ছোট একটা সাইজ নিয়ে নিলাম। এখানে একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিব, আইএমজি নামে। এটার ভিতরে হচ্ছে ইমেজটাকে এনে দিব। আচ্ছা, এখন এগুলো কেটে দেই, আমি নতুন করে একটা ডিভ নিই, ব্যানার স্টাইল। এগুলো কিন্তু আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে হচ্ছে একটা ক্লাস বাই ডি নিতে পারেন, মানে আমরা ডিভ লিখে কাজ করব না আর কি, সরাসরি যদি এখানে হ্যাশ দিয়ে ব্যানার 1 লিখি তাহলে ডিভ অটো ক্রিয়েট হয়ে এখানে একটা আইডি চলে যাবে। এই যে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে ক্লাসটা আমরা এই যে এখানে ডট দিয়ে লিখি আর আইডি হ্যাশ দিয়ে লিখি, ওই জন্য আইডিটা হ্যাশ দিয়ে শুরু করলাম। আর ক্লাসের ক্ষেত্রে আমরা কি করব, এই যে ডট দিয়ে শুরু করব। তো এখানে ব্যানার স্টাইল 1 এরিয়া নিলাম, নেওয়ার পরে এই যে এখানে যদি দেখি কোনো কিছুই দেখাবে না, এটা পুরোটা কেটে দিই আমি। তো ব্যানার স্টাইল 1-এর ভিতরে আপাতত কোনো কিছু নেই যেহেতু আমাদের, তো এখানে আমি ব্যানার স্টাইল 1টা সিলেক্ট করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজে গেলাম, ঠিক আছে, ইউআরএলে গেলাম। তারপরে হচ্ছে এই যে একটা ব্যাপার আমি বলি, এখানে আমরা যখন ইমেজ নিব, নেওয়ার ক্ষেত্রে যদি ইমেজটা সরাসরি আমরা এখানে রাখতাম ইমেজের সাথে, তাহলে আমাকে কি করতে হতো, এখানে জাস্ট এই যে ইমেজের নামটা কি, এই যে কর্পোরেট ডট জেপিজি, সরাসরি এখানে লিখতাম কর্পোরেট ডট জেপিজি, আমাদের কিন্তু ইমেজটা পেয়ে যেত। কিন্তু এখন কিন্তু আমাদের ইমেজটা পাবে না, কারণ হচ্ছে আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ফোল্ডার ক্রিয়েট করার পরে ফোল্ডারের ভিতরে হচ্ছে এই জিনিসটা নিয়েছি। এখন যদি আমি সরাসরি এভাবে লিখি যে এই আইএমজি স্ল্যাশ কর্পোরেট ডট জেপিজি, তাও কিন্তু আমাকে কিন্তু ইমেজটা এখানে সাজেস্ট করে নি। তো সাজেস্ট করে নি মানে হচ্ছে যে আমার ইমেজটা ঠিকঠাক মতো পাইনি। আমি যদি ওভার লাইভ দেখি দেখবো যে কোনো ইমেজ এখানে আসেনি। তো কথা হচ্ছে যে আমি তো সিএসএসে যখন কাজ করতাম, সিএসএসে আমরা এই যে কী করলাম, এখানে লিঙ্ক আপ করানোর সময় সিএসএস লিখলাম, স্টাইল ডট সিএসএস লিখলাম, পেয়ে গেল, কিন্তু ইমেজ কেন পাচ্ছে না? আচ্ছা, এখন বলি ইমেজ কেন পাচ্ছে না। সিএসএসটা কোথায়? এই যে এটার সাথে সিএসএস ফোল্ডার, তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো আমরা কী করলাম, সিএসএস ফোল্ডার লিখলাম, স্টাইল ডট সিএসএস লিখলাম, কিন্তু এইখানে কাজ কেন করছে না? কাজ না করার কারণ হচ্ছে আমি যদি দেখি যে এখানে একটা ফোল্ডারের ভিতর হচ্ছে স্টাইল ডট সিএসএস, খেয়াল করবেন একটু গভীরভাবে, আর ইমেজটা হচ্ছে আরেকটা ফোল্ডারের ভিতরে, কিন্তু আমরা কোড লিখছি কোথায়? এই জায়গার ভিতরে। তার মানে হচ্ছে এটা থেকে আমাকে আগে এই ফোল্ডারটা থেকে এই যে সিএসএসটা থেকে বের হয়ে আসতে হবে। ব্যাপারটা মানে একটু জটিল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, বাট
তো একটু মুখস্থ করে ফেলবেন। কি করতে হবে, ওই যে সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে ইমেজে আসতে হবে। তো বের হওয়ার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, এখানে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিব এটার ভিতরে, দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিব। এখন কিন্তু আমাকে সাজেস্ট করছে যে ইমেজ ফোল্ডার পাচ্ছে, কর্পোরেট পাচ্ছে। আচ্ছা, এখনও যদি মানে ইমেজ ঠিকঠাক পেয়েছে, বাট এখনও আমি লাইভে কোনো কিছু দেখতে পারবো না। কেন দেখতে পারবো না এটা আপনাকে বলি। কারণ হচ্ছে এটার তো কোনো হাইট ওয়েট দেওয়া নাই। ইমেজটা যদি সরাসরি আমরা এখানে লিখি, এখানে সরাসরি ইমেজ লেখা আর সিএসএস এর মধ্যে লেখা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য এরকম, এখানে ইমেজটা যখন লিখবো, ইমেজটার যে হাইট ওয়েটটা, একটা ইমেজের যতটুকু হাইট ওয়েট এখানে আছে, আমি যদি এখানে এভাবে দিই, এই যে আইএমজি কর্পোরেট, হ্যাঁ, এখানে দিলাম, ইমেজটা পাচ্ছে এই যে। কিন্তু এখানে কিন্তু পাচ্ছে না। না পাওয়ার কারণটা কি, এখানে দুইটা ইমেজ আসছে, হ্যাঁ, দুইটা ইমেজ আসার কারণ হচ্ছে এটা সিএসএস থেকে ইমেজটা চলে আসছে। আমি একটু এক্সপ্লেন করছি পরে। এখন কিন্তু একটা আসবে, এখানে দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা যখন HTML এর ভিতরে কোনো একটা ইমেজ নিব, তখন সে তার নিজের জায়গাটুকু অটোমেটিক নিয়ে নিবে। কিন্তু সিএসএস এর মধ্যে যখন আমরা এই কাজটা করব, সিএসএস দিয়ে যখন ইমেজ নিব, তখন কিন্তু সে এই এবিলিটি তার নেই। হ্যাঁ, এর ভিতরে সে কোনো কিছু দেখাবে না, কারণ এখানে তার মানে হাইট ওয়েটটা নিতে পারছে না। আবার যদি এর ভিতরে আমরা কোনো কিছু লিখি, যে একটা প্যারাগ্রাফ নেই, তাহলে কিন্তু এই প্যারাগ্রাফটার কারণে একটু জায়গা ক্রিয়েট হবে। তখন সে আবার ব্যাকগ্রাউন্ডটাকে এই যে দেখাইতে পারবে। এই যে দেখাচ্ছে না, আমরা যদি এটা অনেক বেশি নেই, হ্যাঁ, তখন দেখবেন যে এটা ইমেজটা পিছনে দেখাচ্ছে। হ্যাঁ, কেন দুই ভাগ হয়ে যাচ্ছে ইমেজটা, সেটা সে ব্যাপারেও আমরা আলাপ করব। তো যাই হোক, এইভাবে আমরা মূলত এটা নিব না, এটা বাদ দিয়ে দিলাম। এখন এখানে কি করব, আমরা একটা হাইট ওয়েট নিয়ে নিব। হ্যাঁ, এই যে হাইট নিলাম, মনে করেন আমি 500 পিক্সেল। তো হাইট ওয়েটের ক্ষেত্রে আমরা পিক্সেলও ব্যবহার করতে পারি, পার্সেন্টেজও ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ যদি দেই, তাহলে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াইড 100%, মানে কি, আমার স্ক্রিনটা যত বড় হবে, সে অটোমেটিক ইমেজটা তত বড় হয়ে যাবে 100%। আর পিক্সেল মানে হচ্ছে তো একটা নির্দিষ্ট পরিমাণ, এর বেশি 500 পিক্সেলের বেশি বা 1000 পিক্সেলের বেশি সে যাবে না। তো এখন যদি এটাকে আমরা দেখি, এই যে ইমেজটা কিন্তু পেয়েছে, ওয়াইড আমি স্ক্রিনটাকে যত ছোট করি বড় করি, সে কিন্তু 100% পাচ্ছে। আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে রিপিট বলতে কি, এই যে আমরা তো একটা ইমেজ দিলাম এখানে, কিন্তু এটা ডাবল পাচ্ছে কেন, কারণ হচ্ছে ইমেজটার সাইজ ছোট কিন্তু স্ক্রিনটা বড়, এই জন্য সে ডাবল হয়ে গেছে। তো এটাকে আমরা বন্ধ করতে যদি চাই, আমাকে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিয়ে দিলে সে রিপিট হবে না। তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা, অ্যাটাচমেন্টটা কীরকম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে যদি যাই, তো সব থেকে অ্যাটাচমেন্টটা আমাদের লাগে হচ্ছে ফিক্সড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তো ফিক্সড ব্যাকগ্রাউন্ডটা কীরকম, এটা তো আমরা স্ক্রল করলে আসলে বুঝতে পারতাম। এখানে নিচে কোনো কিছু একটা জিনিস দেই, দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেকগুলা টেক্সট নিয়ে নিচ্ছি আমরা, অনেকগুলো নিয়ে নিলাম। এই যে জিনিসটা খেয়াল করেছেন যে মানে কেমন একটু স্মুথভাবে চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স। যদি আমরা করি, এই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো আর কি। তো এখন আরেকটা জিনিস দেখাই, এটা বাদ দেওয়া, আরেকটা জিনিস দেখাই। এই যে ফিক্সডের ব্যাপারটা বুঝলাম অ্যাটাচমেন্টের ক্ষেত্রে। আরও যে জিনিসগুলো আমাদের লাগে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি যে আমার ফুল হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমার এখানে নিয়ে দিতে হবে যে অ্যাটাচমেন্ট বাদ দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার যদি দেই, কন্টেন্ট মানে হচ্ছে যা আছে তাই থাকবে। হ্যাঁ, এই যে কন্টেন্ট দেই মানে হচ্ছে এটা যা আছে তাই থাকবে না, হ্যাঁ, একদম এক্স্যাক্ট যে ইমেজের সাইজটা এটা এখানে বসে যাবে আর কি। আর যদি এখানে কভার দেই, তাহলে দেখা যাবে যে ইমেজটা অটোমেটিক মানে আমার ফরওয়ার্ড হয়ে এই যে যতটুকু দরকার ততটুকু চলে আসছে, মানে ফুল ওয়েট চলে আসছে আর কি। আগে যে রিপিট হয়ে দুই ভাগ হতো, এটাও হচ্ছে না।
আবার আমার ফুল স্ক্রিন দরকার, ফুল স্ক্রিন চলে আসছে। আমি আমার ডিভাইসকে যত ছোট বড় করি এটা ঠিকঠাক দেখাবে, কিন্তু কথা হচ্ছে যে এখন ইমেজটা কিন্তু নিচে চলে গেল, হ্যাঁ, যেহেতু ইমেজটাকে অনেক বড় করলো আর আমার হাইট হচ্ছে মাত্র 500 পিক্সেল। তো এখানে ইমেজটা আসলে ওয়েডের সাথে হাইটের সামঞ্জস্য হয়নি, এই জন্য সে এরকম হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ করতে পারি, আমি দিতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন, যদি সেন্টার দেই দেখবেন যে ইমেজটা একদম সেন্টারে চলে আসছে, মানে নিচে এবং উপরে সমান জায়গা দিয়ে ইমেজটা চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন কি কি ইউজ করা যায়, পজিশন লেফট করা যায়, পজিশন রাইট করা যায়, পজিশন বটম করা যায়, পজিশন টপ করা যায়। হ্যাঁ, বটম দিলে দেখবেন যে একদম নিচ থেকে ইমেজটা নিচের যে পার্টটুকু এটা পুরোটা দেখাচ্ছে, আর যদি টপ দেই একদম উপরের যে পার্টটা বাই ডিফল্ট টপই থাকে, এই যে টপ দেখাচ্ছে। আর লেফট দিলে হচ্ছে লেফট থেকে শুরু হবে। আবার এরকমও দিতে পারি যে সেন্টার লেফট বা সেন্টার বটম, এরকমও দেওয়া যায়। এই যে আচ্ছা, এখন সিএসএস বর্ডার এটা গেল, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে রাখি। যখন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিব তখন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিলেও হবে, হ্যাঁ, কারণ তখন সে রিপিট হবে না, কভার হয়ে অটোমেটিক আমার স্ক্রিনটা নিয়ে নিবে। এই যে আচ্ছা, এখন বর্ডারটা নিয়ে একটু আলোচনা করি। যদি বর্ডারে যাই, এখানে আরেকটা ডিপ নিচ্ছি বর্ডার নামে। তো এখানে আমি কোনো কিছু একটা লিখে নিই H1 দিয়ে, বর্ডার ওয়ান বক্স, এই জিনিসটা আসলো। তো বর্ডার কি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা বর্ডার ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি শুধু যদি এখানে লিখি, এখানে যদি এই যে বর্ডারটা নিলাম, বর্ডার নেই, তো বর্ডার কীভাবে নিব, এটা কত পিক্সেল নিব, 1 পিক্সেল আমি সলিড নিলাম, অটোমেটিক একটা কালো কালারের বর্ডার চতুর্পাশে ক্রিয়েট হয়ে যাবে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে একটা কাজ করি, আমরা মার্জিন প্যাডিংয়ের ব্যাপারে একটু পরে আসছি, তাও একটু একটা কাজ করি। মার্জিন মানে হচ্ছে একটু আমার একটা এলিমেন্টস বা একটা ডিপ থেকে আর একটা ডিপের মধ্যে একটু পার্থক্য করা বা দূরত্ব দেওয়া আর কি। তো এটাতে আমি মার্জিন বটম দিই। হ্যাঁ, মার্জিন বটম 50 পিক্সেল দিই, যেন এই যে দুইটা লেগে আছে। হ্যাঁ, মার্জিন সম্পর্কে একটু আলোচনা করবো পরে, বাট এটা এমনি এখান দিয়ে নেই, এখান থেকে নিচে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে যেন বুঝতে পারি আর কি। হ্যাঁ, তো এটাকে আবার আমি টেক্সট লাইন একটু সেন্টার করি, যেন টেক্সটও দেখতে, টেক্সট লাইন সেন্টার। এই যে বর্ডার হলো। হ্যাঁ, শুধু বর্ডার লিখলাম এবং বর্ডার অটোমেটিক একটা বর্ডার ক্রিয়েট হয়ে আমার একটা কালো কালার, বাই ডিফল্ট কালোই থাকে। তো এখানে কিন্তু আমি ইচ্ছে করলে কালারের নামও দিতে পারবো যে কী কালার হবে আমার বর্ডারটা। এই যে এখানে কিন্তু রেড হবে। তো শুধু বর্ডার দিলাম, চারপাশে বর্ডার হলো। আমি যদি চাই যে শুধু বর্ডার উপরে দিব, তাহলে এখানে কি করতে হবে, বর্ডার টপ দিতে হবে 1 পিক্সেল সলিড, এই যে রেড দিলাম, তখন শুধু উপরে পাবে। হ্যাঁ, নিচে চাইলে নিচে, ডানে চাইলে ডানে, বামে চাইলে বামে। বর্ডার বটম দিলে নিচে, লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে কাজ করবে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এখানে একটু। হ্যাঁ, এখন এই যে 1 পিক্সেল আমরা ইউজ করলাম। হ্যাঁ, 1 পিক্সেলটা কী কাজ করছে এখন বুঝতে পারবেন। যে আমি যদি শুধু এখানে লিখি যে 50 পিক্সেল, তখন বুঝতে পারবেন যে এটা বর্ডার ওয়াইড কাজ করে আর কি, মানে কতটুকু মোটা হবে বর্ডারটা। এই যে হ্যাঁ, তো বর্ডার যে আমি এখানে সলিড নিলাম, সলিড মানে হচ্ছে যে সলিডভাবে নিচ্ছে, অনেক রকম কিন্তু আছে এখানে বর্ডার। যদি এখানে আমি 5 পিক্সেল, আমাকে কিন্তু সাজেস্ট করবে হ্যাঁ কি কি ইয়া নিব। তো এই যে আরেকটা আছে হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে আরেকটা হচ্ছে ডটেড, এটা একরকম হলো, আবার এটা আরেক রকম। আচ্ছা, এই যে কি রকমের হচ্ছে আমার বর্ডার আছে এখানে সবই দিয়ে দিয়েছে ওরা। এখানে ডটেড দেওয়া যায়, ড্যাশেড দেওয়া যায়, সলিড দেওয়া যায়, ডাবল, গ্রুপ, রেজ, সব কিছু আমাদের আসলে লাগে না। আমার সব থেকে বেশি ইউজ হই সলিড, যেটা এটাই আর কি। আর বর্ডার ওয়াইড কি, আমি
এভাবেও লিখতে পারি, যে এটা তো মানে সবসময় আমরা এভাবেই বর্ডারটা ইউজ করবো আর কি। তো এটা আলাদাভাবেও দেওয়া যায়, যেমন আমি যদি এখানে লিখি বর্ডার, হ্যাঁ, হোয়াইট 5 পিক্সেল, হ্যাঁ, বর্ডার হচ্ছে কালার রেড। এই যে এভাবে ভেঙে ভেঙে ওরা কাজ করছে। হ্যাঁ, এরপরে বর্ডার স্টাইল, বর্ডার কোন স্টাইলের হবে, বর্ডার স্টাইল। এই যে টোটাল আমাকে লিস্টটা দেখাচ্ছে, আমি এখানে সলিড সিলেক্ট করলাম, একই কাজ করবে কিন্তু। হ্যাঁ, এই যে, তো এটাকে আমি একবারে লিখতে পারি এইভাবে, বর্ডার এই যে 5 পিক্সেল সলিড রেড, এটা যে জিনিস এটা একই জিনিস। হ্যাঁ, জাস্ট এটাকে ভেঙে ভেঙে করার অনেক সময় প্রয়োজন লাগে, এই জন্য জাস্ট দেখালাম যে কীভাবে ভেঙে ভেঙে করতে হয়। ভেঙে ভেঙে করতে গেলে এই যে এই 5 পিক্সেলটা হচ্ছে হোয়াইট, আর এই কালারটা হচ্ছে এটা, আর স্টাইল হচ্ছে আমি এখানে সলিড সিলেক্ট করলাম আর কি। এভাবে আমাদের লাগে না, সবসময় আমরা এভাবেই কাজ করি। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ডার কালার তো দেখাইলাম, আর বাকি দুইটা আসলে খুব বেশি একটা দরকার নেই আমার। আচ্ছা, বর্ডার রাউন্ডসের একটা ব্যাপার আছে, আমরা যে কোনো কিছু ইমেজকে অনেক সময় এরকম রাউন্ড করা লাগে, তারপরে যে কোনো একটা ডিপকে রাউন্ড করা লাগে, বর্ডারকে রাউন্ড করা লাগে। এটা একটু দেখে নিচ্ছি, আমি যদি এখানে এরকম রাউন্ড করতে চাই তাহলে লিখতে হবে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, একটু গোল টাইপের হবে আর কি। তো এখানে যদি 10 পিক্সেল দেই, এই যে গোল পিক্সেল হলে এখানে যদি যত বেশি দিব তত বেশি এটা কাজ করবে। এই যে 100 পিক্সেল দিলে অনেক বেশি হবে, এই যে এরকম হয়ে গেল। এই যে মার্জিনের ব্যাপারে আসলাম। এই হচ্ছে মার্জিন। মার্জিন এবং প্যাডিং দুইটা জিনিস একসাথে আমরা ডিসকাস করার ট্রাই করব। আপনার এই যে মার্জিন, প্যাডিং, সিএসএস এর। এখন মার্জিন ব্যাপারটা কি, মানে দেখতে মনে হবে যে একই রকম, কিন্তু আসলে দুইটা একই রকম না। আপনার যদি এই জিনিসটা আমি দেখি যে এখানে এই যে ডিপটা, হ্যাঁ, আমি যদি এটাকে, আচ্ছা একটু করে বোঝাই, আমি এখানে যদি আমি লিখি যে মার্জিন, আর এখানে প্যাডিং, this is margin, this is padding। এই যে একটা মার্জিন নিলাম, এটা প্যাডিং নিলাম। এখন দুইটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দিই, মার্জিন নিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু, প্যাডিং নিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, এই যে দুইটারই আমি কালার দিয়ে নিচ্ছি সাদা, কালার হচ্ছে হোয়াইট। এই যে টেক্সট লাইন সেন্টার করি, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার। হ্যাঁ, এখন আমি যদি দুইটা থেকে মার্জিন, উপরটা থেকে আমি একটু মার্জিন দিই, দিয়ে যদি দেখি যে মার্জিনটা কীভাবে আসলে কাজ করে। মার্জিন বটম দিলাম হচ্ছে 50 পিক্সেল। মার্জিনটাও আমরা লেফট, রাইট, টপ, বটম চারপাশ থেকে দেওয়া যায়। আর যদি শুধু মার্জিন লিখি এটা হচ্ছে মানে সব দিক থেকে জায়গা ছেড়ে নিবে। প্যাডিংটাও সেম জিনিস, লেফট, রাইট, টপ, বটম ইউজ করা যায়। আর শুধু প্যাডিং যদি লিখি এটা চতুর্পাশে কাজ করবে। তো এখানে আমি যদি মার্জিনটা দিলাম, তার মানে হচ্ছে সে যে এই যে বক্সটা একটা বক্স নিল, হ্যাঁ, ব্লু বক্স, এটা যেমন এমনই থাকবে, এর বাইরে থেকে জায়গাটা ছাড়বে, এই যে। আর প্যাডিং হচ্ছে তার ভিতরে জায়গাটা ছাড়বে, ঠিক আছে, বাইরে কোনো জায়গায় ছাড়বে না, ভিতরে জায়গায় ছাড়বে। আমি যদি এখানে প্যাডিং দিই, যে প্যাডিং দিই যে 50 পিক্সেল দিলাম, চতুর্পাশ থেকে জায়গা ছাড়বে এটা। হ্যাঁ, এই যে দেখবেন, এই হচ্ছে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্যটা। মার্জিনটা হচ্ছে আপনার একদম বাহির থেকে জায়গাটা ছেড়ে দিবে দুইটাকে সেপারেট করার জন্য, আর প্যাডিং হচ্ছে তার ভিতর থেকে জায়গাটা ছেড়ে দিবে। এটা হচ্ছে মার্জিন প্যাডিংয়ের ডিটেলস। তো যদি আমরা মার্জিনের ক্ষেত্রে যদি এরকম মার্জিন লিখি তাহলে দেখা যাবে যে 50 পিক্সেল মানে
হ্যাঁ 40 পিক্সেল মানে চারপাশ থেকে 40 পিক্সেল, এই যে উপরে নিচে ডানে বামে। প্যাডিং দিলাম, প্যাডিং যদি আমি এখানে সরাসরি শুধু লেফট দিই, দেখা যাবে যে শুধুমাত্র লেফট থেকে 50 পিক্সেল প্যাডিং, এই যে মানে এটা সেন্টার করা তাই বুঝতে পারছি না। আমরা যদি এখানে প্যাডিং টপ দিয়ে বুঝতে পারবো। আবার আমরা চাচ্ছি যে শুধু টপে আর বটমে দিব, তখন কি করব, প্যাডিং বটম, প্যাডিং বটম দিব 50 পিক্সেল। ঠিক আছে, এই জিনিসটা আমরা অন্যভাবে দিতে পারি। কিরকম, এই যে প্যাডিং এখানে মূলত চারভাবে কাজ করে, উপরে, ডানে, নিচে, বামে। এই যে এটা এভাবে কাজ করবে সবসময়, এভাবে আমরা মূলত হচ্ছে প্যাডিংটা ইউজ করি বা মার্জিনটা এভাবে ইউজ করি। এই যে হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, হ্যাঁ চারটার বেশি কোনোটাই হয় না, সব জায়গায় চারটায় আমরা ইউজ করতে পারি। তো এটা এখানে যদি আমি চাই যে শুধুমাত্র উপরে আর নিচে হবে, তার মানে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। হ্যাঁ, এই যে এখানে যদি 50 পিক্সেল দেই, এখানে যদি 50 পিক্সেল দেই, তার মানে কি এই যে একই জিনিস দেখাবে, আমার কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা সরি, এখানে একটু বল। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক আমরা কি জন্য দিয়েছি এটা একটু পরে আলোচনা করছি। তো আমি এখানে উপর নিচে কিন্তু দেইনি, মানে বলার পরে ভুল করেছি। এখানে আমি আলোচনা করেছি ঠিকই, বাট ভ্যালু বসাতে একটু ভুল হয়েছে আমার। এই যে যেহেতু এই যে 0 0 0 0, আমি বললাম যে এটা উপরে, এটা ডানে, এটা নিচে, এটা বামে। তো আমি তো এখানে দেওয়া দরকার ছিল আমার। এই যে 50 পিক্সেল উপর থেকে ছাড়লাম, এই যে 50 পিক্সেল নিচ থেকে ছাড়লাম। এখন যদি এখানে দেখি, এটা এই যে উপর নিচ থেকে। তো এই যে একটা ইন্সপেক্ট এলিমেন্ট যে জিনিসটা, আরেকটা জিনিস এখনই বলে নিচ্ছি, এটা হয়তো বা একটু পরে বলতাম, এখনই বলে নিচ্ছি। এই যে আমি যদি এখানে ইন্সপেক্ট করি, হ্যাঁ আমার কোডগুলো কি ঠিকঠাক মতো কাজ করছে কি না বা কী করছে, এখানে কিন্তু এই যে স্টাইলে দেখা যাবে। তো এখানে মার্জিনে যদি আমি ক্লিক করি, দেখা যাবো যে মার্জিনে এই যে আমি যে সিএসএসগুলো করলাম, এই যে এখানে দেখাচ্ছে যে প্যাডিং কীভাবে কী কাজ করছে। হ্যাঁ, এখানে খেয়াল করবেন যে উপরে নিচে প্যাডিং এবং চারপাশে মার্জিনগুলো দেখাচ্ছে আমাকে। আচ্ছা, মার্জিন আর প্যাডিংয়ের ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করেছি। মার্জিন আর প্যাডিং কি, এই যে প্যাডিং টপ, প্যাডিং রাইট, বটম, লেফট। হ্যাঁ, আবার একসাথে এই যে উপরে 25, ডানে 50, নিচে 75, আর হচ্ছে বামে 100। অলরেডি সবগুলো আমি ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে সিএসএস হাইট ওয়েট। হাইট ওয়েট অলরেডি আমরা ইউজ করে ফেলছি এই যে ইমেজের ক্ষেত্রে। হাইট ওয়েট যে কোনো একটা বক্সের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে, ডিবের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে নেওয়া যায়। এটা হচ্ছে, আমি আরেকটা জিনিস এখানে একটু দেখাই আপনাকে, যেটা তো আমি 100% নিয়েছিলাম। হ্যাঁ, হাইট ওয়েটের ক্ষেত্রে পার্সেন্টেজ ইউজ করা যায়, পিক্সেলও ইউজ করা যায়। পার্সেন্টেজ মানে হচ্ছে আপনার পুরো স্ক্রিনের এত %। হ্যাঁ, আর পিক্সেল মানে হচ্ছে তো একদম মানে আপনার নির্দিষ্ট যে এত পিক্সেল থাকবেই থাকবে। তো এখানে যদি লিখি, আমি এই যে 500 পিক্সেল লিখি, এক্ষেত্রে কী হবে দেখেন, এই যে 500 পিক্সেল লিখলাম, এটা কিন্তু এখানে লেফটে চলে আসছে। এখন এই জিনিসটাকে, হ্যাঁ যে একটা হাইট ওয়েট দিলাম, দেওয়ার পরে এটা অটোমেটিক লেফটে চলে আসলো। এই জিনিসটা,
এটাকে আমি সেন্টার কীভাবে করবো, এটাকে যদি আমি এখানে টেক্সট লাইন সেন্টার দিই তাহলে কিন্তু এখানে এটা সেন্টার যাবে না। একটা হাইট ওয়েট দেওয়ার পরে এই ডিপটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে মার্জিন দিতে হবে অটো, হ্যাঁ, তাহলেই শুধুমাত্র এটা সেন্টারে আসবে। এই যে অটো আসলো। এখন এখানে নিচে তো আমরা আমাদের একটা মার্জিন ছিল, এটা কিন্তু এখন চলে গেছে। কী জন্য চলে গেছে? মার্জিন অটো দেওয়ার কারণে। তো এখানে যদি অটো দেওয়ার পরে আমরা একটা স্পেস দিয়ে লিখি 50 পিক্সেল, তাহলে দেখবেন যে আচ্ছা কীভাবে হবে না, নিচে হচ্ছে 3 নাম্বার, আমি এটা আবারও ভুল করেছি। অটো হচ্ছে টপ থেকে রাইট থেকে, আর নিচে জায়গা ছাড়বে 50 পিক্সেল এভাবে। অটো 50 পিক্সেল, এই যে নিচে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছি। আচ্ছা হাইট হচ্ছে এই যে এখানে 200 পিক্সেল নিল, পার্সেন্টেজ নিল, একই জিনিস তারা আবার এখানে হাইট একইভাবে নিল। তারপর হচ্ছে বক্স মডেল, এটা অলরেডি আলোচনা আমরা করেছি, হচ্ছে কীভাবে মার্জিন দিতে হয়, প্যাডিং দিতে হয়, বর্ডার দিতে হয় একটা বক্সের ভিতরে, হ্যাঁ, কেউ কোনটা কাজ করছে এখানে এটাই বিস্তারিত আলোচনা করেছে। আউটলাইনটা এটা হচ্ছে বর্ডারের ক্ষেত্রে কাজ লাগে, এটা আমার দেখার দরকারই নেই। সিএসএস টেক্সট, আচ্ছা এই যে টেক্সট, হ্যাঁ, টেক্সট লাইন বারবার করছিলাম আপনাদের এখানে। টেক্সটের কালার, প্রথমে টেক্সটের কালার কীভাবে দেওয়া লাগে সেটা তো আমরা জানি, যেভাবে টেক্সটের কালার দিতে হয়। এখানে পুরো জিনিসটা আমি যদি এখানে টেক্সট কালার নামে একটা ইয়ে নেই, তো এখানে দেখব যে টেক্সট কালার কি, আর দেখানো যদিও দরকার নাই, তাও দেখাই দিচ্ছি এখানে। এই যে টেক্সট কালার নিলাম, কালার রেড, এই যে টেক্সটের কালারটা রেড হবে, এটাই হচ্ছে টেক্সট কালার। তারপরে তারা টেক্সট অ্যালাইনমেন্ট, একটা টেক্সট কিন্তু বাই ডিফল্ট সবসময় কিসে থাকে, লেফটে থাকে। তো এটাকে যদি আমরা সেন্টার করতে চাই, যেমন এই টেক্সটটাকে আমরা টেক্সট অ্যালাইন যদি এটাও দেখিয়েছি সেন্টার করি, তাহলে দেখবেন যে এই জিনিসটা, এই যে টেক্সটটা সেন্টারে চলে আসবে, এই যে সেন্টার চলে আসলো। আবার এটাকে আমি রাইট করতে পারবো, টেক্সট অ্যালাইন সেন্টার হই, লেফট হই, রাইট হই, টেক্সট লাইন রাইট। এটা কিন্তু আবার বটম নেই, টেক্সট লাইন বটম বলতে কোনো ওয়ার্ড নেই এখানে। এই যে রাইট থেকে এটা শুরু হয়েছে, এই যে সেন্টার, লেফট, রাইট। টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। এখানে টেক্সট ডেকোরেশন কী কী থাকে, টেক্সট ডেকোরেশন যদি আমি এখানে দিই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে দেখা যাবে নিচে একটা বর্ডারের মতো আন্ডারলাইন ক্রিয়েট হবে আর কি। এই যে একটা আন্ডারলাইনের মতো ক্রিয়েট হয়েছে। আবার যদি এখানে ওভারলাইন দেই, দেখেন কি হয়, ওভারলাইন দেই, এটার উপরে টেক্সটের উপরে এই যে একটা লাইন ক্রিয়েট হলো আর কি। আর আন্ডারলাইন দেখাইলাম, ওভারলাইন আন্ডারলাইন দুইটাই যদি দেই উপরে নিচে এটা ক্রিয়েট হবে আর কি। আর এই টেক্সট ডেকোরেশনটা আমাদের কখন লাগে, আমরা যখন বাই ডিফল্ট একটা এ ট্যাগ নেই, হ্যাঁ, এই যে এ নিলাম, হ্যাঁ, এর ভিতরে আমি নিলাম facebook.com। এখানে দেখবেন যে আমাদের এখানে একটা, এই যে বাই ডিফল্ট এই যে একটা আন্ডারলাইন পরে আছে, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু আন্ডারলাইন আমরা মানে ম্যাক্সিমাম ইউজ করি না। এক্ষেত্রে এই যে এটাকে যদি আমরা টেক্সট ডেকোরেশন নান করি, এই জন্যই বেশি কাজে লাগে আর কি। এই যে টেক্সট ডেকোরেশন নান করলে, যেহেতু বাই ডিফল্ট একটা টেক্সট ডেকোরেশন দিয়ে দিই, নান করলে এটা চলে যাবে টেক্সট ডেকোরেশনটা। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এখানে একটা টেক্সট নেই, এই যে h1 এর ভিতরে একটা ক্লাস নিলাম টেক্সট ট্রান্সফর্ম। আমি কিন্তু প্রতিটা আলাদা আলাদা ক্লাস নিচ্ছি যেন একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না করে। আমি যদি শুধুমাত্র একটা পি এর মধ্যে সব কাজ করতাম, যে পি এর মধ্যে এই হবে সেই হবে, যত পি নিতাম সব পি এর মধ্যে দেখা যাবে যে একই রকমের আমার ডিজাইন হয়ে যাচ্ছে। এই জন্য আলাদা আলাদাভাবে আমি ইয়ে করে নিচ্ছি। এই যে টেক্সট ট্রান্সফর্ম, এই যে সেভ করে নিয়ে আগে, টেক্সট ট্রান্সফর্ম, এটাকে আমি ইচ্ছে করলে শুধু ক্লাসটাকে নিতে পারবো, আবার যদি চাই যে আমি h1 সহ নিব, হ্যাঁ, এই যে টেক্সট ট্রান্সফর্ম এটাও নিয়ে যাব। তো দুইটার মধ্যে পার্থক্য কি আমি যদি বলি, দুটোর মধ্যে পার্থক্য হলো আমি যখন h1 সহ এই ক্লাসটা নিব,
আর H1 ছাড়া এই ক্লাসটা নিব। পার্থক্য হচ্ছে আমি দুই জায়গায় সিএসএস লিখলাম, একটা হচ্ছে এই H1টা ছাড়া আর একটা হচ্ছে H1 সহ। তো H1 সহ নিলে হচ্ছে এটা একটু স্ট্রং হবে এই ক্লাসটা আমার। এটার ভিতরে আমি যে সিএসএস লিখবো এগুলো প্রায়োরিটি পাবে বেশি, এটা কাজ করবে। প্রায়োরিটি বলতে হচ্ছে মানে ধরেন এখানে বোঝাই আমি জিনিসটা, টেক্সট ট্রান্সফর্ম, এখানে লিখলাম কালার রেড, এখানে লিখলাম কালার ব্লু, একই জিনিস তো, তাই না? দুইটা তো একই ক্লাস, কাজ করবে কোনটা? ব্লুটা। কেন? এটা একটু পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? এই যে এর সাথে H1টা ইনক্লুড হয়েছে। যেখানে যদি যাই, আচ্ছা ভিতরে কোনো কিছু লিখিনি, লিখে নিচ্ছি। এই যে হ্যাঁ, এটাকে যদি আমি উপরে লিখি, সবসময় সিএসএস এর ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নিচের দিকে যে ক্লাসটা থাকবে এটার প্রায়োরিটি বেশি পাবে নর্মালি, যদি একই রকমের মানে ক্লাস হয়। কিন্তু এখানে আমার ইয়েটাই বেশি পাবে প্রায়োরিটি, এটা বেশি প্রায়োরিটি পাবে উপরে দেওয়ার পরেও, কারণ হচ্ছে এর সাথে H1 ইনক্লুডেড, এই যে এটাই পাচ্ছে। আবার নর্মালি যদি আমি একই জিনিস লিখি এখানে, এটাও এখানে লিখলাম যে ব্লু, এখানে ব্লু লিখলাম, এক্ষেত্রে রেডটা কাজ করবে। এই জন্য যেটা নিচে দিব এটার প্রায়োরিটি বেশি, এই যে প্রায়োরিটি এখানে রেড। আচ্ছা, টেক্সট স্পেসিং, স্পেসিংয়ের ক্ষেত্রে আপনার লাইন হাইটটা আমাদের হচ্ছে লেটার স্পেসিং আর লাইন হাইট, হ্যাঁ, এই দুইটা আমাদের একটু বেশি প্রয়োজন হয়। আমি যদি এখানে এই যে এটা কেটে দিই, এখানে যদি আমি দিই যে লেটার স্পেসিং 2 পিক্সেল, দেখবেন যে এই লেটারগুলোর মাঝখানে একটা স্পেস তৈরি হচ্ছে, দূরত্ব এই যে এখানে এখন যেমন আছে দেখেন একটু স্পেস তৈরি হয়েছে না? আর লাইন হাইট যদি দিই তাহলে টেক্সটের ওপর নিচ থেকে মানে টেক্সট একটা নির্দিষ্ট হাইটের মতো হয়ে যাবে আর কি। আমি দেখাই, এই যে উপরে নিচে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নেবে। লাইন হাইট আমি ধরেন দিলাম যে এখানে 100 পিক্সেল, দেখবেন যে উপর নিচে অনেকটুকু স্পেস তৈরি হচ্ছে। এই যে এইটুক থেকে এইটুক পর্যন্ত এই টেক্সটটা হয়ে গেল। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্মে আরও কিছু জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্মে যদি যাই, টেক্সট ট্রান্সফর্ম, এই যে আমরা যদি আপার কেস দিই, আপার কেস মানে আমরা জানি সবগুলা হচ্ছে বড় হাতের হয়ে যাবে, এই যে আপার কেস। আর যদি আমি এখানে লোয়ার কেস দিই সবগুলো ছোট হাতের হয়ে যাবে, হ্যাঁ। আবার এখানে যদি ক্যাপিটালাইজ দিই আমি, তাহলে প্রথম ক্যারেক্টারটা, যেটা প্রথম যে ক্যারেক্টার, এটা শুধুমাত্র মানে প্রথম এই যে এইটা টিটা শুধুমাত্র, এখানে দেখবেন টিটা শুধু বড় হাতের হয়েছে, ক্যাপিটালাইজ হয়েছে, আইটা হয়েছে, এইচটা হয়েছে। টেক্সট শ্যাডো, এখানে যদি টেক্সট শ্যাডো লিখি 2 পিক্সেল 2 পিক্সেল রেড, এটা খুব বেশি আসলে কাজে লাগে না, এটা টেক্সটের শ্যাডো তৈরি হয় আর কি। দুইটা ভ্যালু দেওয়া লাগে বা একাধিক ভ্যালু দেওয়া যায়। এই যে 3টে ভ্যালু দিলে উপর থেকে কাজ করবে নাকি নিচে ডানে বামে, হ্যাঁ, অনেক কিছু এখানে এক্সপ্লেনেশন এটা আছে। সিএসএস ফন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ফন্ট হচ্ছে নর্মালি গুগল, মানে এখন তো আমরা কোনো ফন্ট ইউজ করিনি এখানে, হ্যাঁ। তো বাই ডিফল্ট আমাদেরকে কিছু ফন্ট দেয় তারা, যেমন সেরিফ, সেন্স সেরিফ, হ্যাঁ। এটা ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, ফন্ট ফ্যামিলিটা কীভাবে ইউজ করা লাগে, আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি দিই, মানে ফন্টের স্টাইলটা কীরকম হবে, হ্যাঁ, তাহলে এই যে ফন্ট ফ্যামিলি লিখে ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি এটা দিই, দেখবো যে আগে যেরকম ছিল আমাদের ফন্টের ডিজাইনটা এখন কিন্তু একটু ভিন্ন রকম হবে। আচ্ছা, এটা হয়নি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এটা ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, এর মানে কি, এটার মানে এখানে তিনটা মোটামুটি আমাকে তিনটা ফন্ট দেখাচ্ছে। এটার কাজ কি আমি একটু দেখাই, আগে দেখি ফন্টটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে এখন ফন্ট একটু চেঞ্জ হয়েছে, মানে বাই ডিফল্ট এটা হচ্ছে আমার ব্রাউজারে আছে অলরেডি। তো এর মানে হচ্ছে কোনো কারণে যদি এটা হচ্ছে আমার মেইন ফন্ট, ঠিক আছে, এখানে ডাবল কোটেশন দিলেও কাজ করবে। এই যে ডাবল কোটেশন দিই, সিঙ্গেল ডাবল যে কোটেশনই দিই না কেন এটা কাজ করবে।
কাজ করছে কিন্তু, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিয়ে কাজ করবো আমরা, সমস্যা নেই। তো এই এখানে হচ্ছে টোটাল 3টা ফন্ট ইউজ করার কারণ হচ্ছে, কমা দিয়ে 3টা ফন্ট ইউজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট মানে আমার মেইন ফন্ট আর কি। কোনো কারণে যদি এটা মিস হই বা আমরা যখন গুগল থেকে ফন্ট ইউজ করি তখন অনেক সময় গুগলের ফন্টগুলো ইন্টারনেট স্পিডের কারণে বা যে কোনো কারণে মিস হয়, তখন হচ্ছে অল্টারনেটিভ হিসেবে এই 2টা ফন্ট বাই ডিফল্ট লোড হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই 3টা এরকমভাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এই যে ফন্টটা কীভাবে ইউজ করা লাগে আপনাকে দেখাইলাম অলরেডি। ফন্ট ফলব্যাক, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল অলরেডি আপনাদেরকে দেখাইছি। নর্মাল মানে তো সবসময় বাই ডিফল্ট থাকেই, আর ইটালিক আর হচ্ছে অবলিক, ইটালিক আর অবলিক অলমোস্ট সেম, একটু টেক্সটটা জাস্ট বাঁকা হয়। তারপরে হচ্ছে এখানে ফন্ট ওয়েটের একটা ব্যাপার আছে। আমি যদি এই টেক্সট শ্যাডোটা কেটে দিই, ফন্ট ওয়েট হচ্ছে ফন্টটা আমার কেমন হবে, মোটা হবে নাকি চিকন হবে, এটা আর কি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট যদি আমি এখানে 900 দিই, ফন্ট ওয়েট হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে আপনার, মানে একটা ফন্ট কী কী ফেসিলিটি দিই ফন্টের উপর ডিপেন্ড করে। অনেক ফন্ট শুধুমাত্র 600, 400 আর 900 দিই, আবার অনেকগুলো 100, 200, 300 থেকে শুরু করে একদম 900 পর্যন্ত দিই আর কি। তো নর্মালি যদি একদম সব থেকে বেশি মোটা বলি, এটাকে বোল্ড লেখা যায় এভাবে, হ্যাঁ। যদি বোল্ড লিখি তার মানে হচ্ছে ফন্ট ওয়েট 900 আর বোল্ড একই রকম। এই ফন্টটার আসলে এর বেশি অ্যাবিলিটি নাই, হ্যাঁ, এর বেশি এটা চিকন মানে মোটা হবে না, এই জন্য আমরা যাই দিই না কেন এর বেশি ইয়ে হবে না। তবে আবার যদি এখানে আমরা 100 দিই, এটা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে আর নাই, দেখবেন যে অনেক চিকন হয়ে গেছে। এটা হচ্ছে ফন্ট ওয়েটটা আর কি। তো ফন্ট ওয়েটটা আমি কত ইউজ করব, 100, 400, 600, 700 কি ইউজ করবো, এটা হচ্ছে আমরা যে ফন্টটা ইউজ করব গুগল থেকে যখন ইউজ করব তখন দেখাবো যে আসলে কোনটা ইউজ করা দরকার। ফন্ট সাইজ দেখালাম, হ্যাঁ। ফন্ট হচ্ছে গুগল, আমরা গুগল থেকে কীভাবে একটা স্পেসিফিক ফন্ট নিয়ে আসবো। এখানে কিন্তু ফন্টের বাই ডিফল্ট আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখতে মানে মোটেও সুন্দর না। তো আমরা কি করব, গুগল থেকে ফন্ট কীভাবে নিয়ে আসবো এবং ব্যবহার করব, এখানে fonts.google.com-এ যাব। সব থেকে বেশি ইউজ হয় যে ফন্টটা, আমার এখানে অলরেডি একটা ফন্ট আছে, এটাকে আমি রিমুভ করে নিই। fonts.google.com-এ গেলাম, সব থেকে বেশি ব্যবহৃত ফন্ট হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে রোবোটো, এটাকে আমি নিয়ে আসবো। এটাকে নিয়ে আসতে হলে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে গেট ফন্টে গেলাম। গেট ফন্টে যাওয়ার পরে গেট এমবেড কোড ইনপুট, এটাকে হচ্ছে যদি আমি নিয়ে যাই তাহলে আপনার ওই HTML এর ভিতরে ইউজ করা লাগবে। HTML কি ইউজ করে দেখাবো না, HTML এখন ইউজ করি না আমরা। তো স্টাইল থেকে স্টাইল দুইটার মাঝখানে এই ফন্টটা আছে। তো স্টাইল তো আমাদের দরকার নাই, আমরা অলরেডি CSS ব্যবহার করছি এখানে আলাদাভাবে। তো এখানে এই যে জিনিসটা আমি যদি দিয়ে দিই তাহলে আমার একটা আলাদা ফন্ট হয়ে গেল। এখন এই ফন্টটা আমি আমার পুরা ওয়েবসাইটের মানে সব জায়গায় যদি দিতে চাই তাহলে কি করতে হবে, এই যে বডি নিলাম, যা কাজ করছি যে বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বডির ভিতরেই তো আমাদের সব কোড। তো আমি যদি এখানে বডি লিখি, বডি কিন্তু কোনো ক্লাস না, ঠিক আছে, এটা আলাদা একটা অ্যাট্রিবিউটস, বডি কিন্তু কোনো ক্লাস না। বডির ভিতরে যদি আমি ফন্ট ফ্যামিলি দিই, দেওয়ার পরে এখানে এই যে রোবোটো ফন্টটা, এটা আমি কিভাবে এই নামটা দিব, এটাও কিন্তু এখানে দেওয়া আছে, দেখবেন এই যে এইভাবে রোবোটোর সাথে আবার অল্টারনেটিভ হিসেবে যদি কোনো কারণে ইয়া হয় আপনার এই ফোনটা লোড না হয় তাহলে সেন্স সেরিফ লোড হবে, এই জন্য অল্টারনেটিভ হিসেবে এই যে সেন্স সেরিফ দিয়ে রাখছে। তো এখন যদি আমরা এটাকে দেখি, এই যে পুরো ওয়েবসাইটের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আমি ইচ্ছা করলে একটা স্পেসিফিক এরিয়ার জন্য, একটা সেকশনের জন্য বা একটা পের জন্য আলাদাভাবে আমি ফন্ট দিতে পারি। এতে জাস্ট নর্মালি কী করতে হবে, এই যে এখানে দিলাম না, এই জিনিসটা আমি মনে করেন যে এই যে এই শুধু এতে দিলাম বা শুধু এই যে টেক্সট ট্রান্সফর্ম যে ক্লাসটা নিলাম এখানে দিলাম, দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট পেয়ারিংস, হ্যাঁ। ফন্ট পেয়ারিং হচ্ছে আমি একাধিক ফন্ট ইউজ করব, এই ক্ষেত্রে ফন্ট পেয়ারিংটা আমার লাগে, এটা আমি আবার রিমুভ করি। একাধিক ফন্ট কীভাবে ইউজ করবো সেটা দেখে, যে কোনো একটা ফন্ট আমি এই যে রোবটও তো নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটা ফন্ট আমি নেই আপনার, এই যে এই ফন্টটা নিব, সেম প্রসেস, এই ফন্টটা আমি নিয়ে নিলাম, উপরে একদম সবার উপরে দিতে হবে, হ্যাঁ। দেখার পরে
বাই ডিফল্ট আমি বডিতে যখন রোবটও দিয়ে দিলাম, সব জায়গায় তো রোবটও পাবেই। আমি চাচ্ছি যে এই যে টেক্সট ট্রান্সফর্ম যেটা, এই যে এটা, এর মধ্যে একটা অন্য ফন্ট পাবে। তো এই যে ফন্ট ফ্যামিলি, এটা কেটে দিলাম, দেওয়ার পরে ফন্ট ফ্যামিলি নিলাম। এই ফন্ট ফ্যামিলিটা কীভাবে কল করতে হবে এটাও সে বলে দিয়েছে। এই যে এখান থেকে আমি নিয়ে নিব, এই যে এর সাথে সেন্স সেরিফ অল্টারনেটিভ হিসেবে দিয়ে রেখেছে। তো আমরা যদি এটা দেখি, এখানে সবগুলোর থেকে এটা একটু ভিন্ন হবে। আমি এখানে ফন্ট ওয়েটটা 900 করি, তখন বুঝতে পারবেন। এই যে অনেক মোটা হয়েছে কিন্তু এটা। তো এটা কি কি ফন্ট ওয়েট কি কি আমাকে প্রোভাইড করছে আপনারা যদি দেখেন, এই যে 100 থেকে 900 পর্যন্ত, একদম 100 থেকে 900 পর্যন্ত, 100 200 এভাবে ইউজ করতে হবে। 100 150 মানে 100 150 এভাবে ইউজ করা যাবে না। 100 200 300 থেকে একদম 900 পর্যন্ত যে কোনো আমার যেটা প্রয়োজন এই অনুসারে এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট শর্ট হ্যান্ড। এই যে আমরা আলাদা আলাদা লিখলাম জিনিসগুলো, যে এখানে ফন্ট সাইজ লিখলাম, ফন্ট ফ্যামিলি লিখলাম, ফন্ট ওয়েট লিখলাম, আলাদা আলাদা লিখলাম না, ফন্ট ওয়েট আলাদা, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি আলাদা, এটাকে একসাথে লেখা যায়। 20 ফন্ট, এবার শুধু ফন্ট লিখবো 20 পিক্সেল, আর এখানে লিখলাম কোন ফন্ট হবে সেটা। ঠিক আছে, তো এভাবে আসলে আমরা লিখি না, আমরা আলাদা আলাদাভাবে লিখি, এটাই বেস্ট প্র্যাকটিস। সিএসএস আইকন, এটা হচ্ছে কীভাবে আমরা ফন্টসাম বা বিভিন্ন আলাদা আইকন ব্যবহার করতে পারি, এটা আলাদা একটা ক্লাস নিতে হবে ফন্টসামের, এখানে দেখলে বোঝা যাবে না, কাজে এই আইকনটা ইগনোর করছি আমরা আপাতত। আচ্ছা, সিএসএস লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক হচ্ছে মানে এ যেটাকে বলি আমরা, ওই যে বিভিন্ন লিঙ্ক অ্যাপের জন্য এ লিঙ্ক, এটাই হচ্ছে বাটন হিসেবে কাজ করে। এতে লিঙ্কের মধ্যে হচ্ছে আমরা অনেক কিছু করা লাগে আর কি। তা দেখাই একটু। হ্যাঁ, এটাকে সেভ করলাম, এটা ক্লাস দিয়ে নিই। হ্যাঁ, সিএসএস করার জন্য এই যে ফেসবুক নিলাম, এটাকে ক্লাস কেন দিয়ে নিলাম, কারণ হচ্ছে অলরেডি আমাদের এই আরেকটা আছে, তো আমি চাই না যে দুইটাতেই আমার একই রকম ডিজাইন হয়ে যাক। আমি শুধু এর মধ্যে ডিজাইন করলে এটাতেও ডিজাইনটা পড়ে যাবে যা লিখবো। তো আমি আলাদাভাবে এই যে এখানে এ ডট লিঙ্ক নিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানে যদি দেখি আমরা, এই যে কালার দিলাম গ্রিন, এটা গ্রিন হইল। এখন এ লিঙ্ক, হ্যাঁ, এ লিঙ্ক মানে হচ্ছে এই যে যদি লিঙ্ক লিখি আমি, তারপরে যদি কালার লিখি রেড, কি হবে? এই যে একই জিনিস আসলে, এই যে কালার দেওয়া আর এটা দেওয়া একই জিনিস, তবে পার্থক্য হচ্ছে আপনার যদি আমি ভিজিটেড লিখি, হ্যাঁ, তার মানে হচ্ছে কেউ যখন এটাতে ক্লিক করবে, মানে এটা ভিজিট করে ফেলছে অলরেডি, তখন হচ্ছে এটা কালারটা রেড হবে। হ্যাঁ, এই দেখেন যে আমি এখানে করলাম, করার পর এখানে যখন ক্লিক করব এটা রেড হয়ে আছে, কিন্তু এখন মানে হচ্ছে এটা অলরেডি একজন ভিজিট করে ফেলছে বা ক্লিক করছে। তারপর হচ্ছে হুবার হচ্ছে আমি যখন মাউসটা নিব, মাউসটা নেওয়ার পরে এই যে এটা অন্য একটা কালার হয়ে যাবে, এটাকে হুবার বলা হয়। এই হুবারটা খুবই প্রয়োজনীয়, সব জায়গায় আমাদের লাগবে। আমি বলছি যে যখন হুবার হবে তখন হচ্ছে এটা হবে পিঙ্ক। মাউসটা যখন এটার উপর নিয়ে যাব, এই যে পিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে হুবার। আর অ্যাক্টিভ, অ্যাক্টিভটা হচ্ছে আমরা অনেকটা ইয়ার মতো, এই যে ভিজিটেটের মতোই। অ্যাক্টিভটা এখন আসলে বোঝানো পসিবল না, আমরা যখন মেনু ক্রিয়েট করব, একটার পর একটা মেনু ক্রিয়েট হবে, হ্যাঁ, তখন আসলে বোঝানো যাবে আর কি যে অ্যাক্টিভটা কীভাবে কাজ করছে। আচ্ছা, লিস্টে যাই, লিস্ট অলরেডি দেখানো হয়ে গেছে, এখানে আর সময় নষ্ট করতে চাই না, ইউএল এলআই যেটা থাকে আর কি। আর হ্যাঁ, তাও একটু দেখাতে হবে, এখানে আপনার সবগুলো কেটে দেয়, এখানে ইউএল এলআই
এটাকে যদি এখন দেখি আমরা, এরকম দেখতে পাচ্ছি। তো আমি চাই যে এই যে ডট ডটগুলো এগুলো থাকবে না, হ্যাঁ, এক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে এই যে ইউএল লিস্ট স্টাইল নান, তখন কিন্তু এটা চলে যাবে, এই ডটগুলো আমার থাকবে না। তারপরে আমি চাচ্ছি যে লিস্ট স্টাইল, এখানে অনেকগুলো আমাকে সাজেস্ট করবে আমি যখন লিস্ট স্টাইল লিখবো, DISC একটা আছে মনে হয়, এই যে এখানে যদি এটা এই যে আমাকে সবগুলো সাজেস্ট করছে যে লিস্ট স্টাইল সার্কেল, আমেরিকান, ডেসিমেল, এই যে DISC যেটা দিলাম এটা যদি আমি এখানে দেই কি আসবে দেখেন, এই যে বাই ডিফল্ট যেটা ছিল আর কি এটা। তারপর এখানে যদি আমি সার্কেল দেই, এই যে সার্কেল আসছে, অনেক কিছু দেওয়া যায় এখানে, লিস্ট স্টাইল, এখানে ডেসিমেল যদি দিই যেরকম নাম্বার আসছে। তো এই হচ্ছে লিস্ট স্টাইলকে আমরা কীভাবে যদি নান করার প্রয়োজন হয় নান করব, আর যদি অন্য কিছু দিতে চাই সেটা তো দেখালাম কীভাবে করতে হয়। টেবিলের ব্যাপারে অলরেডি আমরা বলছি, টেবিল আর এখানে দেখাবো না। টেবিলকে কীভাবে রেসপন্সিভ করাতে, এগুলো যখন লাইভ প্রজেক্ট আসবে তখন দেখাবো। CSS ডিসপ্লে, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। CSS ডিসপ্লে হচ্ছে কীভাবে কাজ করে, আমরা ডিসপ্লে অনেক আছে দেখেন, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, কন্টেন্টস, ফ্ল্যাক্স, গ্রিড, ইনলাইন ব্লকস, ইনলাইন ফ্ল্যাক্স, ইনলাইন গ্রিড। হ্যাঁ, সবথেকে বেশি আমাদের কী প্রয়োজন হয়, সবথেকে বেশি প্রয়োজন হয় ব্লক, ইনলাইন, ফ্ল্যাক্স, গ্রিড, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্ল্যাক্স। তো নর্মালি আমি যদি এগুলোতে আপনার এই যে ইউএল এর পর একটা এলআই আছে, হ্যাঁ, ইউএল এর পর এলআই যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই হচ্ছে ধরেন দিলাম গ্রিন, দেখবেন যে আমার এই এলাইগুলো কিন্তু এই যে এগুলো থেকে একটা মার্জিন দিই সবগুলোর উপরে, মার্জিন তো 10 পিক্সেল, এলাইগুলো যেন আলাদা হয়, এই যে আলাদা। হ্যাঁ, এখানে কিন্তু আপনার দেখা যাবে যে এখানে পর্যন্ত চলে আসছে, মানে হচ্ছে এটা ডিসপ্লে ব্লক আছে, পুরো এরিয়া জুড়ে আছে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক যদি দিই এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র টেক্সটটা যেটুকু জায়গা নিয়েছে সেইটুকু জায়গায় সে নিয়ে নেবে। হ্যাঁ, এই যে আমি যদি এখানে দিই দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে শুধুমাত্র টেক্সটে যতটুকু জায়গা ততটুকুই সে নিয়ে নিছে আর কি। তো আমরা ইনলাইন ব্লকটা কখন কাজে লাগে, এর পাশাপাশি এরকম অনেকগুলো ডিপ নেওয়া লাগে বা কি ইমেজ নেওয়া লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগে একটা। তো এটা যখন লাইভে আমরা কাজ করব তখন আরও জিনিসটা ইজি হবে। ইনলাইন ফ্ল্যাক্স কি কাজ করে, ইনলাইন ফ্ল্যাক্স মূলত হচ্ছে ফ্ল্যাক্সের যে ব্যাপারটা, হ্যাঁ, এটা নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস নিতে হবে। ফ্ল্যাক্স মূলত হচ্ছে প্যারেন্ট ডিপে দেওয়া লাগে। এখন প্যারেন্ট ডিপ কি, এই জিনিসটা নিয়ে একটু আলাপ করা দরকার। যেমন এখানে যদি আমি চিন্তা করি যে এখানে প্যারেন্ট কি, এই যে ইউএল এর ভিতরে হচ্ছে এলআই, ঠিক আছে। তো এই সবগুলো এলআই কিসের ভিতরে আছে, ইউএল এর ভিতরে। এক্ষেত্রে ইউএলটা হচ্ছে এখানে প্যারেন্ট আর এলআইগুলো হচ্ছে চাইল্ড। এই ব্যাপারটাও আসবে সামনে, আমাদের আগে একটু পরিচয় করে নিচ্ছি। তো মেইন যে ডিপটা বা মেইন যে এলিমেন্টসটা এর ভিতরে যা থাকবে তা হচ্ছে প্যারেন্টস, আর মেইনটা, হ্যাঁ, এইটা হচ্ছে ভিতরে, ইনারগুলো হচ্ছে চাইল্ড, আর প্রথম যেটা থাকবে এটা হচ্ছে প্যারেন্ট। তো গ্রিড, ফ্লেক্স এগুলো নিয়ে একদম সম্পূর্ণ একটা ক্লাস নিতে হবে, বিশাল ব্যাপার, আমাদের অনেক কাজে আসে এগুলো। গ্রিড যদি একটু আমি দেখাই, এখানে আমি যদি এখানে যাই, ইন্সপেক্ট করে একটু দেখাই। হ্যাঁ, ইন্সপেক্ট করে কিন্তু আমরা সিএসএস করবো ম্যাক্সিমাম, হ্যাঁ, এভাবে করা যায়। তো ইন্সপেক্ট করলে একটা সুবিধা কি, যে আমি একদম সরাসরি লাইভ দেখে দেখে কাজ করতে পারছি। ওইখানেও লাইভ দেখা যায়, এখানে লাইভ দেখা যায়, বাট এখানে একটু হিজিবিজি লাগে। তো এখানে আমরা যদি দেখি, আচ্ছা, এই যে এইখানে ডিসপ্লে গ্রিড করলাম, ঠিক আছে, এই যে নিচে নিচে চলে আসলো। এখানে গ্রিড, টেমপ্লেট, কলাম যদি দেই 1FR 1FR 1FR, একদম পুরো স্ক্রিন জুড়ে 3 ভাগ হয়ে যাবে। এখানে গ্যাপ দিয়ে যদি
10 পিক্সেল, সবগুলো মাঝখানে 10 পিক্সেল করে গ্যাপ হবে। আবার যদি একটা দেই এরকম 1FR 2FR 1FR 3 ভাগ হবে, কিন্তু এই দুইটা যতটুকু থাকবে এটার ওয়েটটা তার বেশি থাকবে। এই যে গ্যাপ শুধু দিলাম, গ্যাপ দিলে এটা কি হবে, এদিকেও গ্যাপ হবে এদিকেও গ্যাপ হবে। এদিকের গ্যাপগুলো আমি যদি এখানে 1FR 2FR দিই তাহলে বোঝা যাবে যে একটা নিচে গেল, এই যে মার্জিন দিয়েছিলাম না, মার্জিনটা আমি বাদ দিয়ে দিব, এখানে মার্জিন বাদ দিলাম। তো শুধু যখন গ্যাপ লিখলাম আমরা, এখানেও গ্যাপ পড়লো এখানেও গ্যাপ পড়লো। এখন গ্যাপ হচ্ছে এই যে এই পাশে যে গ্যাপটা, হ্যাঁ, এটাকে বলা হয় গ্রিড কলাম গ্যাপ। আর এই যে নিচে যে গ্যাপটা পড়বে এটাকে বলা হয় গ্রিড র গ্যাপ। গ্রিড র গ্যাপ দিই আমরা র গ্যাপ 10 পিক্সেল বা 30 পিক্সেল। তো এভাবে আসলে এই ক্লাসগুলো শেষ করা যাবে না, গ্রিড বা ফ্লেক্সের সম্পূর্ণ একটা ক্লাস নিতে হবে। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে এটা কীভাবে কাজ করে। আচ্ছা, অলরেডি আমাদের এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা ডিসপ্লে পর্যন্ত শেষ করলাম, বাকিগুলো অন্য একটা ক্লাসে নেই।